এমন অনেক সত্য লুকিয়ে আছে যা আমাদের চোখের সামনে থাকার সত্ত্বেও আমরা তা দেখতে পাই না। আমাদের এই সমাজের প্রতিটি ক্ষেত্রে আইন বিক্রি হয়ে যায় ক্ষমতার কাছে, আর যেই এই সত্যের জন্য লড়াই করতে যায় সেই হয়ে যায় ষড়যন্ত্রের শিকার। এমন এক মেয়ের কাহিনী যে তার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে নিজের চেহারা পরিচয় পাল্টিয়ে ফেলে। তো শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই কাশি নামক এক দালালকে ফোন দেয় একজন ডক্টর। কাশি ডক্টরের কাছে 5,000 টাকা চায়, কিন্তু ডক্টর জানায় তোমার তো স্ত্রী সন্তান কেউই নেই, তাহলে টাকার এত প্রয়োজন কেন? কাশি বলে টাকা আমার স্ত্রী আর নেশা হলো আমার সন্তান। ডাক্তার তাকে টাকা দিতে রাজি হয় না, উল্টে তাকে বলে একটা বিশাল প্রজেক্ট আসতে চলেছে, এর জন্য 600 জন লোক রেডি করতে। এরপর কাশি ফোন কেটে দিয়ে পাশের দোকানদারকে বলে তাড়াতাড়ি ফিশ ফ্রাই রেডি করতে, একটু পর কোয়ার্টার থেকে এসে নিয়ে যাবে। কাশি তার বাইক নিয়ে কোয়ার্টারের দিকে যায়। সেখানে অনেক লোকজন ছিল, তাদের সাথে কথা বলে কাশি ভেতরে যাচ্ছিল। হঠাৎ দেখতে পায় ঘরের ভেতরে কিসের যেন ধোঁয়া। সে ওই দিকে এগিয়ে যায়, হঠাৎ করে লাল ধোঁয়া আসতে থাকে আর কাশি মার্ডার হয়ে যায়। পরের দিন সেখানে সিআই অফিসার দাক্ষা আর ফরেন্সিক অফিসার বিক্রম আসে ইনভেস্টিগেশন করতে। দাক্ষা বাকি পুলিশদের বলে রিপোর্টার আসার আগেই এইসব কাজ শেষ করতে হবে, নয়তো ফালতু সময় নষ্ট করবে। বিক্রম আর তার সহকারী দেখতে পায় কাশির বডিতে গলায় একটা দাগ, আর সেটা ছিল ইনজেকশনের। এরপর তারা সেই কোয়ার্টারে থাকা লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায় যে মারতে এসেছিল সে সম্পূর্ণ মানুষ না, তার মুখ দেখে মনে হয়েছে সে ভূত ছিল। এসব ফালতু কথাবার্তা শুনে সিআই দাক্ষা সেখান থেকে চলে যেতে নাই। ঠিক তখন দাক্ষাকে পেছন থেকে একজন সাংবাদিক ডাক দেয়, নাম সুরেশ, তার বড়সড় একটা ইউটিউব চ্যানেলও রয়েছে। সুরেশের পরিচয় শুনে পুলিশ মারিয়া বলে সে তার অনেক বড় ফ্যান, তার চ্যানেলকে সে ফলো করে। সুরেশ বলে শুধু ফলো করলেই হবে না, সাবস্ক্রাইব করতে হবে আর ঘন্টাটাও বাজাতে হবে। দাক্ষা বিরক্ত হয়ে বলে এটা ঘন্টা বাজানোর জায়গা নয়, প্রেস রিপোর্ট নিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। সুরেশ তখন দাক্ষাকে বলে 2 বছরের জার্নিতে 12 বার আপনার ট্রান্সফার হয়েছে, শুনে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়, আপনি চাইলে আপনার প্রোফাইল শুট করব। এটা শুনে দাক্ষা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বিজনেসম্যান বলরাম ভিডিও কনফারেন্সে তার বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে। তাদের বিজনেস মূলত অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে। বলরাম তাদের জানায় খুব তাড়াতাড়ি তাদের একটা মেডিসিন লঞ্চ হতে যাচ্ছে, যেটা তারা কিছু লোকেদের উপর এক্সপেরিমেন্টও করছে। বলরাম অ্যালেক্স নামের এক পার্টনারকে পরের সপ্তাহে দেখা করতে বলে কনফারেন্স শেষ করে। তখন দেখা যায় বলরাম কিছু আয়ুর্বেদ মেডিসিন খাচ্ছে। এটা দেখে তার সাথে থাকা ডক্টর ব্যানার্জি বলে স্যার আপনি নিজে অ্যালোপ্যাথি বিজনেসম্যান আর আয়ুর্বেদ মেডিসিনকে সকলের সামনে ফালতু বলেন, কিন্তু নিজেই এই মেডিসিন খাচ্ছেন। এইটা বলে দুইজনে হাসতে থাকে। বলরাম জানায় আয়ুর্বেদ মেডিসিনের উপরে মানুষের বিশ্বাস আনতে দেওয়া যাবে না, তবেই আমাদের বিজনেস লাভজনক হবে। এরপর বলরাম ডক্টর ব্যানার্জিকে বলে তোমার কথার উপরে বিশ্বাস করে আমি 5 কোটি টাকা ইনভেস্ট করেছি, এটা একটা বড় অ্যামাউন্ট। ডক্টর তখন বলে আমাদের কাছে যথেষ্ট মেডিসিন রয়েছে, কিন্তু মলিকিউলস অর্থাৎ অণু নেই, আর এর সঠিক ব্যবহার ওই হার্ড ডিস্কটাতেই রয়েছে, যেটা পৃথিবীর বড় বড় হ্যাকার দিয়ে খোলার চেষ্টা চলছে। আর এই মেডিসিন প্রস্তুত করার জন্য 215 জন মানুষের উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে, আর তার মধ্যে 215 জন লোকই মারা গিয়েছে, আর একজনও যদি বেঁচে থাকে তাহলে ইতিহাস হয়ে যাবে। আমাদের বাধ্য হয়ে তাকেও মেরে ফেলতে হবে, আর আমাদের মেডিসিন সফলভাবে লঞ্চ করতে পারবো। এরপর বলরাম ভেতরে গিয়ে কাচের ঘরে বন্দি থাকা এক লোকের উপরে গ্যাস প্রয়োগ করে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই বলরামের ফোনে একটা মেসেজ আসে, সেখানে দেখা যায় কাশির ডেড বডির ছবি। এরপর মুভির সিন নিয়ে যাওয়া হয় ফরেন্সিক ল্যাবে, যেখানে অফিসার বিক্রম কিছু টেস্ট করছিল। হঠাৎ সে কাউকে ফোন করে তার রুমে ডাকে। বিক্রম বলে রিপোর্ট রেডি হয়েছে কিনা, সে সিআই দাক্ষার সাথে দেখা করতে যাবে। মেয়েটি বলে হ্যাঁ স্যার, রিপোর্ট রেডি হয়েছে আর সেটা আপনার মেইলেই দিয়ে দিয়েছি। আর ফোল্ডারের নাম দাক্ষা ম্যাডাম দেওয়ায় বিক্রম রেগে যায়। মেয়েটি তখন বিক্রমকে জিজ্ঞেস করে ম্যামের কথা শুনলে আপনি রেগে যান কেন স্যার? তখন বিক্রম বলে আসলে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিছু কারণে আমি ওই ডিপার্টমেন্ট ছেড়ে এই ফরেন্সিক ডিপার্টমেন্টে আসি, যেটা তার পছন্দ ছিল না, যার কারণে আমাদের মধ্যে সম্পর্ক ভাঙতে থাকে।
আর যতদিন না আমি ওই ডিপার্টমেন্টে জয়েন করছি ততদিন কেউ হার মানবে না। মেয়েটি বলে, তাহলে আপনি এখন মাঝামাঝি অবস্থান করছেন। বিক্রম মেয়েটিকে যেতে বলে। রায়পুর পুলিশ স্টেশন থেকে পুলিশ কর্মকর্তা কিরণ ফোন দিয়ে বলে সিআই অফিসার তার সাথে দেখা করতে চায়। বিক্রম আসছি বলে ফোন কেটে দেয়। ওদিকে দাক্ষা ম্যাম স্কেচ আর্টিস্ট ওয়ামিকে আসতে বলে। সেদিন কাশি মার্ডারের পর যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের কথা অনুযায়ী কেস বানাতে বলে। সেদিন 3 জনের ইন্টারভিউ নিয়েছিল। 3 জনের কথা 3 রকম ছিল, তাই 3 ধরনের স্কেচ আর্ট করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক সুরেশ সেখানে যায়। বিক্রম স্যারকে আসতে দেখে জিজ্ঞেস করে মার্ডারের কোনো অ্যাঙ্গেল মিলছে কিনা। বিক্রম বিরক্ত হয়ে বলে কেসটা কে হ্যান্ডেল করছে। এটা বলে সে ভেতরে যায়। গিয়ে দেখে দাক্ষা স্কেচগুলো নিয়ে দেখছিল। বিক্রম ফরেন্সিক রিপোর্ট দেখিয়ে বলে ফাইনাল রিপোর্ট ছাড়া কিছুই বলা সম্ভব না। তখন সুরেশ সেখানে যায়। দাক্ষা তাকে বলে তোমার চ্যানেলের কন্টেন্ট তৈরি করে হয়ে থাকলে এখন এখান থেকে আসতে পারো। দাক্ষা চিন্তা করে কাশি যখন মার্ডার হয় তখন তার মোবাইল ফোন আমরা পাইনি, তাহলে যে মার্ডার করেছে সে জানে আমাদের ইনভেস্টিগেশন প্ল্যান সম্পর্কে। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে অতি শীঘ্রই আরো মার্ডার হতে চলেছে। এরপর দেখানো হয় ডক্টর ভিশরা মিত্রকে। সাংবাদিক সুরেশ তার কাছে গিয়েছে এই মার্ডার সম্পর্কে কথা বলতে। সুরেশ বলে স্যার, পুলিশ তো এখন ভূত প্রেতের সন্ধান করছে, এখন আপনি এই বিষয়ে কিছু বলুন। ভিশরা মিত্র বলে এ এমন একটা গ্যাস যেটা থেকে ভ্রম হয়। যে আসলে খুনটা করেছে তার ওই গ্যাস সম্বন্ধে অনেক ধারণা রয়েছে। যদি এটা বিদেশে ঘটতো তাহলে এর সন্ধান খুব তাড়াতাড়ি মিলতো, কিন্তু আফসোস আমাদের দেশের পুলিশ সেই কাজ করে না। আর তাদের এইসব কথাবার্তা দাক্ষা তার ফোনে দেখছিল। এরপর দেখা যায় বিজনেস পার্টনার অ্যালেক্স দেশে এসেছে, আর সে বলরামের সাথে যোগাযোগ করে বলে আমি একটা হোটেলে উঠেছি। বলরাম তাকে জানায় আমি না বলা পর্যন্ত তুমি হোটেল থেকে বের হবে না। ওদিকে পুলিশ স্টেশনে স্কেচের ছবি দেখে একজন পুলিশ বলে এসব তো হরর মুভির পিকচার মনে হচ্ছে। ঠিক তখন ডক্টর ভিশরা মিত্র সেখানে সিআই এর খোঁজ করে। এরপর দাক্ষা এসে তার সাথে দেখা করে। প্রফেসর দাক্ষাকে বলে আমাকে দেখা করতে বলেছেন। দাক্ষা জানায় আপনি আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে বদনাম কেন করছেন। প্রফেসর বলে আমার সত্য বলার অভ্যাস, তাই সত্যটাই বলেছি। আর এই সাধারণ কথা বলার জন্য আমাকে এখানে দেখেছেন, ফোনেও তো বলতে পারতেন। দাক্ষা প্রফেসরকে বলে যদি কোনো সাইকেট্রিস্ট সাইকো প্রবলেম হয় তবে সে কার কাছে যাবে স্যার। এভাবে তাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়। বেশ কিছু কথার পর প্রফেসর বলে অযথা তুমি তোমারও টাইম নষ্ট করছো, সাথে আমারও। এই বলে সেখান থেকে প্রফেসর ভিশরা মিত্র চলে যায়। এরপর বিজনেস পার্টনার অ্যালেক্স সেই হোটেলে মাসাজ রুমে যায় বডি মাসাজ করাতে। দুটো মেয়ে তার বডি মাসাজ করে দেয়। হঠাৎ করে বডি মাসাজের তেল নিচে পড়ে যায়, আর সেটা তারা কেউ খেয়াল করে না। মুহূর্তেই সেখান থেকে চারিদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে মেয়ে দুইটা সেখান থেকে পালিয়ে যায়। অ্যালেক্স উপর হয়ে থাকায় সে প্রথমে ধোঁয়া দেখতে পায় না। এরপরে তাকেও ঠিক একইভাবে মারা হয় যেভাবে কাশিকে মারা হয়েছিল। পরের দিন দাক্ষা পুলিশ স্টেশনে গিয়ে সেখানে চলতে থাকা টিভিতে এই মার্ডারের খবর শোনে। সাথে সাথে ফোর্স নিয়ে সেখানে চলে যায়। গিয়ে দেখে সেখানে বিক্রম আগে থেকেই পৌঁছে গেছে, তারা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ওদিকে সাংবাদিক সুরেশ চায় ওই হোটেলের সিসিটিভির ফুটেজ নিতে। সেখানে দায়িত্বে থাকা লোকটি সিসিটিভির ফুটেজ দিতে না চাইলে সুরেশ তাকে কিছু টাকা দেয়, আর লোকটি সেদিনের ফুটেজ মেমোরি সুরেশকে দিয়ে দেয়। সুরেশ সেটা মুখের মধ্যে রেখে দেয়। এরপর দাক্ষা আর সুরেশ মুখোমুখি হলে সুরেশ পালানোর চেষ্টা করে, আর দাক্ষা তাকে একসময় ধরে ফেলে আর জিজ্ঞেস করে সে কেন পারমিশন ছাড়া এই ক্রাইম স্পটে ঢুকেছে। সুরেশকে ধরে নিয়ে যাওয়ার সময় সেখানে হোটেলের ম্যানেজারকে দেখে দাক্ষা তাকে জিজ্ঞেস করে এত বড় হোটেলের সিসিটিভি কেন অফ ছিল। সুরেশ তখন বলে এখানে ভিআইপি সুবিধার জন্য সিসিটিভি ডিসেবল হয়তো হতেই পারে ম্যাম। সুরেশকে বলে সবসময় সে অন্যের কাজে নাক কেন গলায়। সুরেশও জানাই আপনিও তো আমার কাজে নাক গলিয়েছেন ম্যাডাম। এই বলে সুরেশ সেখান থেকে বেরিয়ে যায়। দাক্ষা একজন পুলিশকে বলে সুরেশের উপরে নজর রাখতে। বাহিরে গিয়ে সুরেশ মুখ থেকে সিসিটিভির সেই পিন বের করে সেখান থেকে চলে যায়। ওদিকে দাক্ষা হোটেলের স্পা রুমে সেই 2 জন মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। তারাও আগের লোকজনদের মতোই বলতে থাকে ওটা নাকি ভূত ছিল। এদিকে সিআই দাক্ষাকে এবার পুলিশ কমিশনার ফোন দেয়। কমিশনার জানায় দাক্ষার ট্রান্সফারের জন্য ওপর থেকে চাপ আসছে। সে অনেক কষ্টে ব্যাপারটা হ্যান্ডেল করে রেখেছে। সে জানায় অ্যালেক্স মার্ডারের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করতে। দাক্ষা বলে তার 2 দিন সময় লাগবে। কমিশনার জানায় ঠিক আছে, সে এই দিকটা ম্যানেজ করবে। দাক্ষা হোটেল থেকে বাহিরে আসলে অনেক সাংবাদিক তাকে বিভিন্ন প্রশ্ন শুরু করে।
দাক্সা জানায় ফরেনসিক রিপোর্ট আর সঠিক তদন্তের পরই সবকিছু জানতে পারবেন আপনারা। কিন্তু তারপরেও তারা বিভিন্ন প্রশ্ন করতেই থাকে। দাক্সা বিরক্ত হয়ে বলে, চাকরির ইন্টারভিউ থেকেই আপনাদের ইন্টারভিউ দেওয়া বেশ মুশকিল, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে ফরেনসিক ল্যাবে বিক্রম পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমের বডিতে পয়জন খুঁজে পায়। তার সহকারী তাকে জিজ্ঞেস করে, স্যার বডিতে পয়জন কিভাবে আসতে পারে? বিক্রম বলে, ঠিক বুঝতে পারছি না। এদিকে সাংবাদিক সুরেশ সেই সিসিটিভির ফুটেজটি তার কম্পিউটারে সেট করে। এরপর যা দেখে তাতে সে ভীষণ অবাক হয়ে যায়। সাথে সাথে সুরেশ পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বলে সে এমন কিছু খুঁজে পেয়েছে যেটা এই কেসের অপরাধী খুঁজে বের করবে। এই বলে সে কমিশনারের কাছে যায় আর সেই সিসিটিভি ফুটেজ কমিশনার বিক্রমকে ফোন দিয়ে জানায়, তুমি এই ডিপার্টমেন্ট ছেড়ে ফরেনসিক ডিপার্টমেন্টে জয়েন করেছো। এতদিন আমি কিছু বলিনি, কিন্তু তুমি এখন থেকেই এই ডিপার্টমেন্টে জয়েন করবে। এই বলে বিক্রমকে সেই ফুটেজটি দেখায়। তখন সেখানে থাকা একজন মহিলা পুলিশ বলরামকে মেসেজ করে হত্যাকারীর বিবরণ পাঠায়। তিনি চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশের গাড়িতে করে বিক্রম আসে পুলিশ স্টেশনে। এসে কারণকে জিজ্ঞেস করে দাক্সা কোথায়। কারণ জানায় অ্যালেক্স মার্ডার কেসের কাজে অ্যাম্বাসি গিয়েছে। বিক্রম সেখান থেকে কারণ আর একজন পুলিশকে নিয়ে অ্যাম্বাসি যায়। অ্যাম্বাসি থেকে দাক্সা যখন বের হচ্ছিল তখন কিছু লোকজন দাক্সাকে অ্যাটাক করে। দাক্সা তাদের সাথে লড়াই করে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কাবু করে ফেলে। ঠিক তখনই সেখানে বিক্রম গিয়ে পৌঁছায়। বিক্রমকে দেখে দাক্সা বিক্রমের কাছে এগিয়ে গেলে বিক্রম দাক্সাকে একটা চড় দিয়ে ফেলে দেয়। এরপর তার দিকে পিস্তল ধরে বলে, তোমার খেলা শেষ দাক্সা। তখন ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় সে খুনি আর কেউ না, এই সিআই পুলিশ অফিসার দাক্সাই এই মার্ডারগুলো করেছে। ভাই রে ভাই, ভাবতে পারছেন কি লেভেলের টুইস্ট ছিল এটা? এরপর সব টিভি চ্যানেলে খবর ছড়িয়ে পড়ে এইসব মার্ডারের পেছনে রয়েছে সিআই দাক্সা। এদিকে সুরেশকে সবাই ধন্যবাদ জানায়, তার জন্যই পুলিশ অপরাধীকে ধরতে পেরেছে। সুরেশ জানায়, দাক্সা ম্যামের প্রোফাইল দেখে আমার কিছু গড়বড় লাগে, তাই তাকে আমি ফলো করতাম। আর সেদিন অ্যালেক্স মার্ডারের 1 ঘন্টা আগে ওই হোটেলে উঠেছিল, আর এই 1 ঘন্টার মধ্যে তাকে মার্ডার করা হয়েছে। ব্যাপারটা সন্দেহজনক মনে হলে সিসিটিভি ফুটেজ নিয়ে আমি চেক করি, আর সেই ফুটেজের প্রোফাইল আর দাক্সার প্রোফাইলের সাথে ম্যাচ করে যায়। ঠিক তখন বিক্রম স্যার দাক্সাকে অ্যারেস্ট করে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এবার বিক্রম দাক্সার জবানবন্দি নিবে। বিক্রম দাক্সাকে জিজ্ঞেস করে, তুমি আমার বন্ধু হিসেবে আগে আমাকে বলো তুমি এমন করলে কেন? দাক্সা বলে, আমি দাক্সা নই, আমি মিথিলা। তুমি আমার ব্যাপারে কি জানো? এসব শুনে বিক্রম বলে, নাটক বন্ধ করে সত্যিটা বলো। দাক্সা বলে, আমার পরিবারকে যারা মেরেছে আমি তাদের কাউকেই ছাড়বো না। বিক্রম রেগে গিয়ে বলে, কিসের ফ্যামিলি? তোমার তো কেউ নেই, তুমি তো অনাথ। দাক্সা জানাই, অনাথ তো এই জন্যই হয়েছি কারণ তারা আমার মা বাবাকে মেরে ফেলেছে, আমি কাউকেই ছাড়বো না। এসব বলতে বলতে দাক্সা অজ্ঞান হয়ে যায়। অফিসার বিক্রম তাকে হসপিটালে ভর্তি করে আর তার সহকারী চান্সিকে নিয়ে দাক্সার বাড়িতে তল্লাশি নিতে যায়। তখন কমিশনার বিক্রমকে ফোন দিয়ে বলে, তল্লাশি শেষ করে হসপিটালে চলে এসো। বিক্রম সেখানে সন্দেহভাজন কিছু জিনিস আর একটা ছবি খুঁজে পায়। এরপর হসপিটালে যায় বিক্রম। সেখানে কমিশনারকে তার পাওয়া কিছু সন্দেহভাজন জিনিস দেয় আর সেই ছবিটাও। কমিশনার প্রফেসর ভিশ্রামিত্রকে ফোন দিয়ে হসপিটালে ডাকে। বিক্রমের পাওয়া ছবিটা পুলিশে সার্চ করে দেখে সেটা আসলে মিথিলার পাওয়া অ্যাড্রেসে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। ওদিকে হসপিটালে এসে প্রফেসর ভিশ্রামিত্রা দাক্সার কাছে গিয়ে বসে তাকে বলি, তোমার সাথে যা কিছু হয়েছে তুমি বিনা দ্বিধায় আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। দাক্সা বলে, আমি মিথিলা, বাবার নাম আনন্দা থাইয়া। আমার বাবা আয়ুর্বেদিক ডক্টর ছিল। আমার আয়ুর্বেদ পছন্দ নয় বলে বাবা আমাকে এমবিবিএস পড়ার জন্য পাঠিয়েছিল, কিন্তু কিছুদিন পর খবর পাই মা বাবা মারা গিয়েছে। আমি জানি না তারা কিভাবে মারা গিয়েছিল, তাই আমি সবকিছু ছেড়ে দাদা দাদির কাছে চলে আসি। দাদা দাদির খেয়াল রাখার জন্য আমি গ্রামেই থাকতাম। দাদা আমাকে বলেছিল তোমার বাবা পাগল নয়। মিথিলা বাড়িতে এসে তার বাবার আয়ুর্বেদিক গাছগুলোর যত্ন করে। মিথিলার বাবার পূর্বপুরুষ থেকে আয়ুর্বেদের সাথে জড়িত। ডাক্তার আনন্দা থাইয়া সারা জীবন পরিশ্রম করেছে এই আয়ুর্বেদের পেছনে। মিথিলা তার বাবার কিছু আয়ুর্বেদিক নোট খুঁজে পায় আর সেগুলো রিসার্চ করে। সেখানে খুঁজে পায় আমাদের আশেপাশে অনেক কিছু আছে যেগুলো দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করা যায়। মিথিলা সেই নোটে ক্যান্সারের মতো মরণব্যাধির মেডিসিন তৈরি করার উপায় খুঁজে পায়। সে সেখানে এমন একটি মলিকিউল অর্থাৎ অণু খুঁজে পায় যেটা ক্যান্সারের মেডিসিন তৈরি করতে মূল ভূমিকা রাখে। এটা একটা ম্যাজিক্যাল মলিকিউল। 1980 সালে আমেরিকান ফার্মাকোলজিস্ট লই অ্যাকরিনো এই মলিকিউল তৈরি করার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। মিথিলার বাবা চেয়েছিল এই মেডিসিন তৈরি করে গরিব দুঃখীদের সেবা করবে, আর সেটা তা বিনা পয়সায় করবে, যে কারণে তার বাবাকে মেরে ফেলা হয়েছিল। মিথিলা আবার তার বাবার বানানো মেডিসিন তৈরি করে।
এরপর বাবার দেওয়া মেডিকেল স্টোরে মেডিসিন উঠায়। তখন গ্রামের কিছু মানুষ তাকে অনেক আজে বাজে কথা শোনায়, তাকে পাগল সম্বোধন করে। তারা বলে স্টোর বন্ধ করতে, কিন্তু মিথিলা সেটা না শুনে চিকিৎসা শুরু করে। একটা ছোট্ট শিশু আসে তার মায়ের সাথে মিথিলার মেডিকেল স্টোরে। মিথিলা তাকে চিকিৎসা দেয়। পরবর্তীতে মেয়েটা সুস্থ হলে আবার এসে মিথিলাকে ধন্যবাদ জানায় আর বলে তোমার বাবা পাগল ছিল না। এরপর মিথিলা তার চাচার সহযোগিতায় মেডিকেল কনফারেন্স করে, সেখানে ম্যাজিক্যাল মলিকিউলস নিয়ে আলোচনা করে। সেখানে অ্যালোপ্যাথিক বিজনেসম্যান বলবীর উপস্থিত ছিল। মিথিলা যখন তার বাবার নাম আনন্দা থাইয়া বলে, তখন সেই নাম শুনে বলবীর চমকে ওঠে। মিথিলা বলে আমার বাবা একজন আয়ুর্বেদিক ডক্টর ছিল, আর সে ক্যান্সারের মতো রোগের মেডিসিন তৈরি করেছিল, কিন্তু লোকে তাকে পাগল বলতো। আমি তার নোটগুলো রিসার্চ করে এক মিরাক্কেল মলিকিউলস পেয়েছি, যেটা আমি গরিবদের মাঝে বিনা টাকায় পৌঁছে দিতে চাই। কিন্তু আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকে আমাকে সাহায্য করার মতো, তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তখন সেখানে উপস্থিত বলরাম স্টেজে গিয়ে উপস্থিত হয় আর বলে সে তাকে সাহায্য করবে। এরপর শুরু হয় মিথিলার জার্নি। সে মেডিসিন তৈরি করে। এরপর বিজনেসম্যান বলরাম তার মেডিকেল স্টোর উদ্বোধন করে। তখন দেখা যায় মুভির শুরুতে যে কাশিকে মার্ডার করা হয়েছিল, সে সেখানে মেডিসিন ডেলিভারি দিতে দেখা যায়। এরপর মিথিলা গরিবদের মাঝে মেডিসিন বিতরণ শুরু করে, কিন্তু পিতার স্বপ্ন পূরণ করার খুশি বেশিক্ষণ থাকে না। পরের দিন পুরো গ্রামের লোক আসে তার মেডিকেল স্টোরে। মিথিলার উপরে ইট পাথর ছুটতে শুরু করে, কারণ তার দেওয়া মেডিসিনের মারাত্মক সাইড ইফেক্ট দেখা দিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার বাবা বলেছিল যদি কখনো সমস্যায় পড়ে তাহলে তার চাচাকে ফোন করে বলতে। এরপর মিথিলা তার চাচাকে ফোন করে সবটা জানায়। সে আরো বলে আমি কোনো ভুল করিনি। মিথিলা আবার তার বাবার করা সেই নোটটি খোঁজে, যেটাতে ম্যাজিক্যাল মলিকিউলস তৈরির পদ্ধতি লেখা ছিল। ঠিক তখনই সেখানে বলরাম যায়। মিথিলা তাকে প্রথমে দেখে অবাক না হলেও তার কথা শুনে অবাক হয়ে যায়। বলবীর জানায় তোমার 3 পূর্বপুরুষকে শেষ করতে আমার কতটা কষ্ট হয়েছে তুমি কি জানো? মিথিলা জানতে পারে তার বাবাকে এই লোকটাই খুন করেছে। শুধু তাই নয়, সে মিথিলার বানানো মেডিসিনে মারাত্মক কেমিক্যাল মিশিয়ে দেয়, যে কারণে তার বানানো মেডিসিনের সাইড ইফেক্ট লোকেদের মাঝে ছড়িয়ে পড়ে। সেখানে বলবীর মিথিলার বাবা রেখে যাওয়া হার্ড ডিস্ক সে নিয়ে নেয়, যেটাতে মলিকিউলসের সঠিক ব্যবহারের পদ্ধতি ছিল। মিথিলা যখনই সেটা নিতে যায়, সেই লোক তার গলায় ইনজেকশন দিয়ে দেয়। এরপর তাকে লাথি দিয়ে ফেলে দেয়। মিথিলা সেখান থেকে পালিয়ে তার বাইক নিয়ে চাচার কাছে যেতেই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে। এরপর তারা মিথিলাকে নিয়ে গিয়ে পুরো বাড়িতে মিথিলাকে সহ আগুন ধরিয়ে দেয়। এদিকে অ্যালেক্স জানায় এটা এমন একটা হার্ড ডিস্ক যেটাতে পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে, যেটা সঠিক পাসওয়ার্ড না দিলে এটার ব্যবহার নষ্ট হয়ে যাবে। তখন সেটা ডক্টর ব্যানার্জি নাই সিন বর্তমানে নিয়ে আসা হয়। প্রফেসর বিশ্বামিত্রা কমিশনারকে দাক্সার খেয়াল রাখতে বলে আর বলে ওর ডিআইডি আছে, ও দাক্সা হলেও নিজেকে মিথিলা মনে করছে। এরপর বলবীর কমিশনারকে ফোন দিয়ে দাক্সাকে মেরে ফেলতে বলে। কমিশনার বলে এটা আপনার মেডিকেল বিজনেস না যে যখন খুশি যাকে খুশি গুলি চালাতে পারবেন। এটা আইন, আমাদের বিভিন্ন প্রোটোকল ফলো করতে হয়, আর এটা আমাদের কাজ। আপনি আপনার কাজ করুন। আর একটা কথা, আপনি মেডিসিনের মাধ্যমে নিজের উন্নতি করুন, ক্রাইমের মাধ্যমে নয়। এই বলে ফোন কেটে দেয়। এদিকে দাক্সাকে কোর্টে হাজির করা হয়। ডক্টর বিশ্বামিত্রার কথাই দাক্সার মানসিক পরিস্থিতি স্থিতিশীল না হয় কোর্ট থেকে নির্দেশ দেয় যতদিন মিথিলার মানসিক সমস্যা ঠিক না হয় ততদিন তাকে মানসিক হসপিটালে রাখতে। কোর্ট থেকে বের হতেই তাকে কিছু ফেক পুলিশ গাড়িতে করে নিয়ে যায়। বিক্রম বের হয়ে দেখে তাকে কেউ নিয়ে গেছে। পরে বিক্রম পুলিশের গাড়ি নিয়ে দাক্সাকে খুঁজতে বের হয়। ওদিকে দাক্সা বুঝতে পারে তাকে সব ফেক পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে, তাই দাক্সা তাদের সাথে লড়াই শুরু করে। এরপর বিক্রম গাড়ি নিয়ে সেখানে গিয়ে দাক্সাকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ডক্টর ব্যানার্জি বলবীরকে ফোন দিয়ে বলে তাদের প্ল্যান ফেল করেছে, মানে তারাই দাক্সাকে লোক পাঠিয়ে তুলে আনতে বলেছিল। ডক্টর ব্যানার্জি তাকে বলে আরো দুটো খুশির খবর আছে। একটা হলো আমরা সেই হার্ড ডিস্কটা আনলক করতে পেরেছি, আর একটা দাক্সাকে এখানেই আনা হচ্ছে। এটা শুনে বলবীর তো খুব খুশি। বিক্রম দাক্সাকে মেন্টাল হসপিটালে রেখে আসে। দাক্সা লক্ষ্য করে সেখানে দূর থেকে ডক্টর ব্যানার্জি তাকে ফলো করছে। দাক্সাকে একটা রুমে রাখা হয়। সেখানে দুটো মেয়ে এসে তার ড্রেস চেঞ্জ করে দেয় আর চুলগুলো কেটে দেয়। এরপর সেখানে ডক্টর ব্যানার্জি এসে বলে এসবে তোমার কোনো ভুল নেই, ভুল ছিল ডক্টর আনন্দ থাইয়ার আর তার মেয়ে মিথিলার। আর তুমি কিনা বলছো তুমি মিথিলা? তোমাকে আমি কিছু বলবো না, জাস্ট একটা হিউম্যান টেস্ট করব। এই বলে একটা ইনজেকশন ফোড়াতে যায়। মিথিলা তখন ব্যানার্জিকে আটকে ফেলে তাকে ওখানেই শেষ করে। এরপর দাক্সা বিক্রমকে ফোন দিয়ে বলে তোমাদের সময় কত জানি না,
কিন্তু তোমাদের ডিউটি শুরু হয়ে গেছে। এই বলে তাকে অ্যাসাইলামে ডাকে। মিথিলা এবার গিয়ে সেই কাচের ঘরে বন্দি করা লোকেদের মুক্ত করে দেয়। বিক্রম সুরেশকে ফোন দিয়ে ব্যাপারটা বলে আর বলে দাক্ষা আর মিথিলার ব্যাপারে সে কি জানে। সুরেশ জানায় মিথিলার ব্যাপারে দাক্ষা যা বলেছে সব ঠিক, কিন্তু দাক্ষা আর মিথিলার কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারছি না। বিক্রম মিথিলার ব্যাপারে আরো খোঁজ খবর নিতে বলে সুরেশকে। ওদিকে বলবীর বলে ল্যাবে আমাদের নতুন মেডিসিন লঞ্চ হতে যাচ্ছে, সেজন্য একটা পার্টি দেয় বলবীর। সেখানে পুলিশ কমিশনারকেও ইনভাইট করা হয়। বলবীর কমিশনারকে বলে তুমি বলেছিলে শুধু মেডিসিন নিয়েই ডেভেলপ করতে, আর দেখো আমি সেটা করতে পেরেছি। বলবীর কমিশনারকে জিজ্ঞেস করে পুলিশ অফিসার দাক্ষা হিপনোটাইজড হওয়ার পরে তোমাকে কি বলেছিল। কমিশনার জানাই সেটা বলার আগে আমাকে আপনার থেকে কিছু জানতে হবে। সেটা কি জানতে চাইলে কমিশনার বলে মিথিলা, আনন্দথাইয়া আর ফ্লাইওভার। এইসব বললে কমিশনার তাকে থামিয়ে দেয় আর সাইডে গিয়ে ব্যানার্জিকে ফোন কল দেয়, কিন্তু তাকে ফোনে পায় না। ঠিক তখনই সেখানে সেই গ্যাস বের হতে দেখা যায়। বলবীর তার মাস্ক পরে নাই, কিন্তু সেখানে একজন মাস্ক পরা লোক এসে বলবীরের উপরে অ্যাটাক করতে দেখা যায়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই করতে দেখা যায়। এরপর সেখানে মাস্ক লাগিয়ে দাক্ষা অর্থাৎ মিথিলাও চলে আসে। বলবীরের সাথে কিছুক্ষণ লড়াই চলে। এরপর মাস্ক পরা লোকটি মাস্ক খুললে দেখা যায় সে আর কেউ না, প্রফেসর ভিশ্রামিত্রা। বলরামকে সে বলে আনন্দথাইয়া তার ভাই ছিল, মানে ভিশ্রামিত্রা মিথিলার চাচা। ওরে ভাই, টুইস্টেরও একটা সীমা থাকা দরকার, কি বলেন আপনারা? যাই হোক, এরপরে দাক্ষা বলবীরকে বলে জানতে চাইছিলি না আমি কে? আমার জন্ম হয়েছিল সেই আগুন থেকে যেটা তুই জ্বালিয়েছিলি। আমি হলাম মিথিলা আর আমি হলাম দাক্ষা। এটা বলে বলবীরকে মেরে পানিতে ফেলে দেয়। এরপর কমিশনার তাদেরকে বলে তোমরা যদি 5 মিনিটের মধ্যে এখান থেকে চলে না যাও তাহলে আমি তোমাদেরকে অ্যারেস্ট করব। এই বলে তাদেরকে যেতে দেয়। বিক্রম প্রেস কনফারেন্সে জানাই এই অ্যাসাইলেমে কিছু লোকদের উপরে বিনা অনুমতিতে ইল্লিগাল মেডিসিন প্রয়োগ করা হতো, আর সেটা করতো এই অ্যাসাইলেমের ডক্টর ব্যানার্জি, আর তার সাথে ল্যাবের চেয়ারম্যান বলবীরও যুক্ত ছিলেন। আর আনফরচুনেটলি দুজনকেই কেউ মার্ডার করেছে, আর এই মামলার রিপোর্ট আমরা 2 দিনের ভেতরে জানিয়ে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে সুরেশের সাথে কথা বলে। বিক্রম সুরেশকে বলে দাক্ষার প্রোফাইল চেক করার আপনার এত ইন্টারেস্ট কেন? তখন সুরেশ মিথিলার ব্যাপারে বলতে থাকে। এটা শুনে বিক্রম বলে আমি আপনাকে দাক্ষার ব্যাপারে বলেছি, আর আপনি মিথিলার ব্যাপারে বলছেন কেন? সুরেশ জানাই স্যার দাক্ষা আর অন্য কেউ নয়, দাক্ষাই মিথিলা। সেদিন তাকে একটা নারী বাঁচিয়েছিল, পরে তার চেহারায় প্লাস্টিক সার্জারি করিয়ে দাক্ষার চেহারা দেওয়া হয়েছে। এটা বলে সুরেশ চলে যেতে নাই, কিন্তু ফিরে বলে স্যার প্রফেসর ভিশ্রামিত্রার ব্যাপারে কিছু জানেন? ক্লু কিন্তু আপনার সামনেই আছে, বুঝতে থাকেন। বিক্রম তখন দাক্ষার রিপোর্টের ভিশ্রামিত্রের সিগনেচার খুঁজে পায়। কয়েকদিন পর দাক্ষা বিক্রমকে ফোন দিয়ে বলে এর পরের কাজগুলোতে তোমাকে আমার সাথে চাই। আমি দেশকে জানাতে চাই আমার বাবা পাগল ছিল না, সে কত মহান ছিল। সে যে আয়ুর্বেদ তৈরি করেছিল সেটা মানুষকে দ্বিতীয়বার বাঁচতে শেখায়। ফোন কেটে দেওয়ার আগে বিক্রম দাক্ষাকে বলে ফিরে এসো অফিসার হয়ে আমার ডিপার্টমেন্টে। এরপর একটা ডিজে গানের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। ভাই সব মিলিয়ে এটা কি ছিল? টুইস্টের উপরে টুইস্ট। সবার অ্যাক্টিং দুর্দান্ত ছিল। আপনাদের সবার মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।